প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি সমর কুমার ব্যাপারী, সহযোগী অধ্যাপক, সংস্কৃত বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর। ইতিমধ্যে আমরা 3টি ক্লাস নিয়েছি। 3টি ক্লাসেই আমাদের আলোচ্য বিষয় ছিল সংস্কৃত ব্যাকরণ এবং আরও নির্দিষ্টভাবে বললে সন্ধি। তো আমরা ইতিপূর্বে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি দুটোই শেষ করেছি, তার নিয়ম কানুন, এবং বিসর্গ সন্ধির আংশিক আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আশা করছি বিসর্গ সন্ধির অবশিষ্ট অংশ আমরা আজকে আলোচনা করব এবং সন্ধি সংক্রান্ত যত আলোচনা আশা করছি আজকেই আমাদের শেষ হবে। যাই হোক, আমরা গত ক্লাসে বিসর্গ সন্ধির 3টা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম নিয়মটা ছিল বিসর্গের পরে যদি চ কিংবা ছ থাকে তাহলে বিসর্গ স্থানে তালে বসা হয়, যেমন নিঃ যোগ চিত নিশ্চিত। দ্বিতীয় নম্বর রুল ছিল বিসর্গের পর যদি টঠা থাকে তাহলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়, যেমন ধনু যোগ টঙ্কার ধনুষ টঙ্কার। এরপরে ছিল বিসর্গের পর যদি তথ থাকে তাহলে বিসর্গ স্থানে দন্তস্ব হয়, যেমন নদ্দাহ যোগ তিরম নদ্দাস্তিরম। এই ছিল বিসর্গ সন্ধির গত ক্লাসের আমরা আলোচনা করেছিলাম। তারপর থেকে 4 নম্বর বিসর্গ সন্ধির নিয়মে বলা হচ্ছে কি, যে বিসর্গের পরে যদি তালব্যস্ব মূর্ধন্যস্ব কিংবা দন্তস্ব থাকে তাহলে বিসর্গ স্থানে সংশ্লিষ্ট তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব হবে, অর্থাৎ বিসর্গের পরে যদি তালব্যস্ব থাকে তাহলে তালব্যস্ব হবে। যেমন সুপ্ত যোগ শিশু, সুপ্ত শিশু। প্রথম যোগ স্বর্গ, প্রথম স্বর্গ। এখানে ছিল তালব্যস্ব, এখানে আসছে তালব্যস্ব। স্বর্গতে ছিল দন্তস্ব, এখানে আসছে দন্তস্ব। যদি মূর্ধন্যস্ব থাকে বিসর্গের পরে তাহলে সংশ্লিষ্ট মূর্ধন্যস্ব আসবে। এই হলো বিসর্গ সন্ধির 4 নম্বর নিয়ম। পরবর্তী বিসর্গ সন্ধির 5 নম্বর নিয়ম, যেখানে বলা হয়েছে কি, বিসর্গের পরে যদি অ থাকে অ এর পরে বিসর্গ থাকবে, তারপরে আবার অ, তাহলে এই বিসর্গ স্থানে ওকার হয়ে যাবে। আর এবং পরবর্তী অকার লুপ্ত অ, যেটাকে মাত্রাহীন হওয়ার মতো লেখা হয়, লুপ্ত হবে। উদাহরণে তোমাদের যে বিষয়টা পরিষ্কার হবে, যেমন নরহ যোগ অয়ম। তাহলে এখানে বিসর্গের পরিবর্তে হবে ওকার, নর। আর এখানে যেহেতু অ আছে, এটা হয়ে যাবে অ, লুপ্ত অ, নর অয়ম। মাত্রাহীন হ, এই লুপ্ত অটাকে লেখা হয় মাত্রাহীন হয়ের মতো, কিন্তু উচ্চারণ হবে অয়ের মতো। ওরকম আরও আছে বেদ যোগ অধীত, বেদ যোগ অধীত, তাহলে হবে বেদ অধীত, অর্থাৎ বেদ পড়া হয়েছে, অধ্যয়ন করা হয়েছে, তাকে বলা হচ্ছে বেদ অধীত। তো এখানে একটু খেয়াল করো যে বিসর্গটা ওকার হলো, কিন্তু পরবর্তী অ সেটা হয়ে যাবে লুপ্ত অ, যেটাকে আমরা বলবো মানে মাত্রাহীন হয়ের মতো, উচ্চারণ কিন্তু হবে অ। 6 নম্বর বিসর্গ সন্ধির নিয়ম, এখানে বলা হচ্ছে কি, অয়ের পর যদি বিসর্গ থাকে এবং পরে যদি অভিন্ন স্বরবর্ণ থাকে, এখানে বিসর্গের পরে অ ছিল কিন্তু এখানে থাকবে বিসর্গের পরে অভিন্ন স্বরবর্ণ, তাহলে কি হবে, বিসর্গের লোপ পাবে।
এবং লোপের পরে আর সন্ধি হবে না, এবং লোপ এর পরে আর সন্ধি হবে না। যেমন অত যোগ এব সমান হবে কি অতএব। অর্থাৎ এই বিসর্গ আছে, বিসর্গটার পূর্বেটা অ আছে এবং এরপরে অভিন্ন স্বরবর্ণ এ আছে, যার কারণে বিসর্গটা লুপ্ত হয়েছে, লোপ পেয়েছে, এরপরে এব যোগ হয়ে গেছে। তাহলে অতএব শব্দটা এসছে অত যোগ এব সমান অতএব। ওরকম আছে কুতঃ যোগ আগত, কুতঃ যোগ আগত সমান কুত আগত। এখানে এই বিসর্গটা লোপ পেয়েছে, লোপের পর আর সন্ধি হয়নি, ওইভাবে রয়ে গেছে কুত আগত। তাহলে এই দুটো নিয়ম কিন্তু একটু মানে কাছাকাছি। এখানে অয়ের পরে বিসর্গ আছে, বিসর্গের পরে আবারও আছে, কিন্তু 6 নম্বর নিয়মে বলা হচ্ছে কি বিসর্গের পরে অভিন্ন যদি অন্য স্বরবর্ণ তাহলে থাকে, তাহলে বিসর্গটা লোপ হবে, লোপের পরে আর সন্ধি হবে না। এখন আমরা দেখব 7 নম্বর বিসর্গ সন্ধির নিয়মে কি বলা হচ্ছে। আমরা জানি বিসর্গটা কিন্তু দুই ধরনের হয়, একটা হলো স্বজাত, একটা হলো রজাত। তাহলে যে বিসর্গটা রজাত, র থেকে যে বিসর্গটা এসছে রজাত, রজাত বিসর্গের পরে যদি স্বরবর্ণ থাকে কিংবা যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকে, বর্গের আমাদের নিশ্চয় মনে আছে, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, বর্গের তৃতীয় চতুর্থ কিংবা পঞ্চম বর্ণ থাকে, কিংবা জরলবহ থাকে, অথবা অন্তস্থ ব যেগুলো আছে জর ল ব হ থাকে, তাহলে বিসর্গ স্থানে র হবে, র। যেমন স যোগ গত সমান হবে স্বরগত। কেন হলো? এই যে স্বয়ের পর একটা বিসর্গ আছে, এই বিসর্গের পরে গ আছে, বর্গের তৃতীয় বর্ণ। তাহলে বর্গের তৃতীয় বর্ণ থাকার কারণে বিসর্গটা হয়ে গেল কি রেপ, র রেপ আকারে এটা যুক্ত হবে, তাহলে হবে কি স্বরগত। ওরকম আছে পুনঃ যোগ অপি, পুনঃ যোগ অপি সমান পুনরপি। এখানে এই বিসর্গটা রজাত বিসর্গ এবং এরপরে স্বরবর্ণ আছে, যার কারণে এই পুনঃ বিসর্গটা হয়ে গেল র। এই পুনঃ শব্দটা কিন্তু এসছে পুনর থেকে, পুনর, এই বিসর্গটা রজাত বিসর্গ। তাহলে আমাদের এটা বুঝতে হবে আগে যেটা রজাত বিসর্গ কিনা। রজাত বিসর্গ হলে যখন সন্ধি করবে তখন বিসর্গটা আবার র হয়ে যাবে। তাই পুনরপি শব্দটা হয়েছে পুনঃ যোগ অপি। আট নম্বর নিয়ম, বিসর্গের পরে যদি রকার থাকে, মানে র থাকে, বিসর্গের পরে যদি র থাকে, তাহলে
বিসর্গের লোপ পাবে। বিসর্গের পরে র থাকে, তাহলে বিসর্গের লোপ পাবে। কিন্তু এখানে একটু পরিবর্তন হবে, কিন্তু পূর্বের স্বরবর্ণের দীর্ঘস্বর হবে। যেমন নি যোগ রব সমান হবে নীরব। তাহলে নীরব শব্দটা কিভাবে এসছে? প্রথমে ছিল নয় রস্যিকার বিসর্গ, এর সাথে যোগ হয়েছে রব, অর্থাৎ র আছে, বিসর্গের পরে র আছে। তা র থাকার কারণে বিসর্গটা লুপ্ত হয়ে গেল, কিন্তু নয় যে রস্যিকারটা ছিল, রস্যিকারটা হয়ে গেল দীর্ঘিকার, অর্থাৎ পূর্বের স্বরবর্ণের দীর্ঘ হবে। ওরকম আছে পিত যোগ রক্ষ, পিত যোগ রক্ষ সমান হবে কি পিতা রক্ষ। অর্থাৎ পিত এখানে ছিল অকার, সেই অকারটা হয়ে গেল একটা দীর্ঘস্বর, মানে আকার হয়ে যাবে। তাহলে আমরা এই নিয়মটা ভালো করে খেয়াল করব যে যেখানে বিসর্গের পরে যদি র থাকে তাহলে এই বিসর্গটা লুপ্ত হয়ে যাবে, কিন্তু পূর্বের যে স্বরবর্ণ আছে ওটার দীর্ঘ হবে। যেমন অকার থাকলে হবে আকার, রস্যিকার থাকলে হবে দীর্ঘিকার, রস্যুকার থাকলে হবে দীর্ঘকার। এবারে কিছু শব্দ, যেমন নমঃ, পুরঃ, তিরঃ, প্রভৃতি শব্দের পরে ক্রি ধাতু কিংবা ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ থাকে। ক্রি ধাতু নিষ্পন্ন থাকে, তাহলে বিসর্গটি দন্তস্ব হবে। যেমন পুরঃ যোগ কার, পুরস্কার। ওরকম নমঃ যোগ কার সমান নমস্কার, এরকম তিরস্কার। অর্থাৎ নম, পুর, তির এই তিনটি শব্দ, এরপরে যদি ক্রি অথবা ক্রিধাতু নিষ্পন্ন শব্দ থাকে তাহলে এই বিসর্গের স্থানে একটা দন্তস্ব হবে। যেমন পুরস্কারটা বানানটা হলো পুরো দন্তস্ব আকার রেপ্র। তো কীভাবে হলো? এটা এই বিসর্গ স্থানে দন্তস্বের আগমন হয়েছে। এরকম নমস্কার, তিরস্কার। 10 নম্বর নিয়ম, আবি বহি। আবি বহি, প্রাদু, চতু, নি প্রভৃতি শব্দের পরে যদি প্রভৃতি শব্দের পরে ক্রি ধাতু, এই আগেরটার মতো ক্রি ধাতু কিংবা ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ থাকে, ক্রি ধাতু থেকে উৎপন্ন, তাকে বলা হচ্ছে ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ। তাহলে
বিসর্গটি হয়ে যাবে মূর্ধন্য ষ। যেমন আবি, যেমন আবি যোগ কার সমান আবিষ্কার, এটা কিন্তু মূর্ধন্য ষ হবে। এরকম বহি যোগ কার সমান বহিষ্কার, এখানে কিন্তু মূর্ধন্য ষ হবে। কেন? বহির পরে কৃধার্থ নিষ্পন্ন শব্দ আছে কার। ওরকম অন্যান্য শব্দগুলো এইভাবে পরিবর্তন হবে। যেমন নিহ যোগ কাম নিষ্কাম, এখানে মূর্ধন্য ষ আসবে। তাহলে আগেরটা এসেছিল নমপুর তীর, এখানে এসেছিল দন্তস্ব। আর আবি বহি প্রাদু চতু এরকম যদি থাকে তাহলে সেখানে আসবে মূর্ধন্য ষ। এটা খেয়াল রাখতে হবে, আমাদের শব্দগুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে দন্তস্ব এবং মূর্ধন্য ষের আগমন সম্পর্কে বা ব্যবহার সম্পর্কে আমরা বুঝতে পারবো। শব্দগুলো খেয়াল রাখতে হবে। নমপুর তীর এখানে আসবে দন্তস্ব, আবি বহি নি দু এখানে আসবে মূর্ধন্য ষ। এরপরে নিয়ম হলো ভা বাচ দিব তম শব্দগুলোর পরে ক খ প ফ থাকলে বিসর্গ স্থানে দন্তস্ব হবে। যেমন ভা যোগ কর সমান ভাস্কর। ভাস্কর মানে হলো সূর্য। তাহলে ভাস্কর শব্দটা এসছে কিভাবে? ভয়াকার বিসর্গ, এরপরে ক বর্ণ আছে, যার কারণে এই বিসর্গটা হয়ে গেল দন্তস্ব। ওরকম বাচ যোগ পতি, বাচ যোগ পতি সমান হবে কি বাচস্পতি। বাচ যোগ পতি সমান বাচস্পতি, এখানে কিন্তু দন্তস্বর আগম হবে। তাহলে এই গেল 11 নম্বর নিয়ম। এবং আমরা বলতে পারি যে বিসর্গ সন্ধির নিয়মগুলো আমরা শেষ করতে পেরেছি। আর হয়তো দু একটি নিয়ম থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমরা এতক্ষণে আলোচনা করে ফেলেছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই সন্ধির সংশ্লিষ্ট আরেকটি বিষয় আমাদেরকে একটু জানতে হবে, সেটা হলো স্বরসন্ধি কোথায় কোথায় নিষিদ্ধ। স্বরসন্ধি কোথায় কোথায় নিষিদ্ধ, অর্থাৎ স্বরসন্ধি কোথায় কোথায় করা যাবে না, এরকম একটি নিয়ম রয়েছে, কয়েকটি নিয়ম রয়েছে। যেমন প্রথম নিয়মে বলা আছে নিম্নলিখিত ক্ষেত্রে স্বরসন্ধি নিষিদ্ধ। যেমন
এক নাম্বার উকারান্ত কিংবা এক স্বর মাত্র শব্দের সাথে পরবর্তী ধ্বনির সন্ধি হয় না। এখানে বলা হচ্ছে কি যে ওকারান্ত যদি শব্দটা থাকে, যেমন অহ যোগ আগমিষ্যতি, অহ যোগ আগমিষ্যতি, তাহলে এখানে ওকারান্ত শব্দ আছে যার জন্য এখানে আর সন্ধি হবে না, অর্থাৎ এই যোগ চিহ্নটা বাদ দিয়ে যেরকম আছে ওরকম অহ আগমিষ্যতি, অহ আগমিষ্যতি অর্থাৎ ওহে আসো। কিংবা যদি একটি মাত্র স্বরবর্ণ থাকে, যেমন এ যোগ এবং এতৎ সমান এ এবং এতৎ, একটি মাত্র স্বরবর্ণ যেমন এ ই অথবা আ উ জেড যেটাই থাকে, যদি একটা মাত্র স্বরবর্ণ থাকে তার সাথে পরবর্তী ধ্বনির কোনো সন্ধি হয় না। তাহলে এই এক নম্বর নিয়ম গেল। দু নম্বর নিয়ম দ্বিবচনান্ত দ্বিবচনান্ত অর্থাৎ দুইটি সংখ্যা বোঝাবে বা দুইটি অংশ বোঝাবে, দুজনকে বোঝাবে, সেরকম যদি দীর্ঘইকার দীর্ঘৌকার কিংবা একারের পর সন্ধি হয় না। যেমন গিরি যোগ এতেও, গিরি যোগ এতেও সমান গিরি এতেও, অর্থাৎ সন্ধি হলো না, যেরকম আছে সেরকমই থেকে গেল। কেন? এই যে দীর্ঘিকারান্ত শব্দ আছে গিরি, গিরি অর্থ হলো পাহাড়, আর এতেও হলো এই, অর্থাৎ এই দুটি পাহাড়। তাহলে এই গিরির সাথে এতেও এই শব্দটার সন্ধি হলো না, কারণ গিরিটা হলো দ্বিবচনান্ত, মানে দুটি বোঝায়, দুটি পাহাড় বোঝায় গিরি শব্দ দিয়ে, আর এতেও মানে হচ্ছে এই। তাহলে এই গিরি এতেও এই শব্দটি দ্বিবচনান্ত এবং দীর্ঘিকারান্ত, যার কারণে পরবর্তী ধ্বনির আর সন্ধি হয় না। ওরকম আছে লতে যোগ এতে, ওইরকমই থাকবে লতে এতে। তারপর আছে সাধু যোগ ইমৌ, সাধু ইমৌ, এরকম দীর্ঘকার কিংবা একারান্ত পরের সাথে পরবর্তী ধ্বনির সন্ধি হয় না। তিন নম্বর অদশ, অদশ মানে হচ্ছে দ্যাট, ওই, অদশ নিষ্পন্ন, অদশ নিষ্পন্ন দীর্ঘিকার দীর্ঘইকার দীর্ঘকার শব্দের সাথে পরবর্তী ধ্বনির সন্ধি হয় না।
যেমন অমি যোগ অস্যা সমান হবে অমি অস্যা, অর্থাৎ কোনো সন্ধি হলো না। কেন হলো না? যে এই অমি কথাটার অর্থ হলো দোষ, আর এটা দীর্ঘিকারান্ত আছে, দীর্ঘিকার, এর সাথে পরপদ বা পরবর্তী ধ্বনি অস্যা, এটার কোনো সন্ধি হলো না। তাহলে অদশ নিষ্পন্ন দীর্ঘিকার কিংবা দীর্ঘকার পদের সাথে পরবর্তী পদের সন্ধি হবে না। যেমন অমু যোগ অর্ভক সমান অমু অর্ভক, মানে সন্ধি হবে না। এটা অর্থ হলো দোষ, টিএইচএসি, দোষ টু বয়েস। অর্ভক শব্দের অর্থ হয়েছে বালক। তাহলে অমু যোগ অর্ভক, অমু অর্ভক, নো সন্ধি, সন্ধি হবে না, কারণ এটা হলো অদশ নিষ্পন্ন দীর্ঘিকারান্ত শব্দ। সর্বশেষ যে নিয়মটি বলা হচ্ছে কি, প্লুতস্বর। প্লুতস্বর বিশিষ্ট পদের সাথে পরপদের সন্ধি হয় না, মানে পরবর্তী ধ্বনির লিখতে পারো, ধ্বনির সন্ধি হয় না। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে প্লুতস্বর বলতে আমরা কি বুঝবো? প্লুতস্বর বলতে ওই স্বরকেই বোঝায় যে কাউকে যদি আহ্বান করা হয়, ডাকা হয়, কিংবা কেউ যদি গান করে, কেউ যদি কান্না করে, তাহলে যে স্বর আমরা ব্যবহার করি সেই স্বরটাকে বলা হচ্ছে প্লুতস্বর। যেমন শখে যোগ আগচ্ছ, তাহলে এটা কিন্তু সন্ধি হবে না, শখে আগচ্ছই থেকে যাবে। এখানে এটা তুমি লিখতে পারো নো সন্ধি। কেন? যে এই শখেটা কিন্তু সখাকে আহ্বান জানানো হচ্ছে যে ওহে বন্ধু তুমি এখানে এসো, তাহলে এটা কিন্তু প্লুতস্বর, কাউকে তুমি আহ্বান করছো। অথবা কৃষ্ণ যোগ এহি, কৃষ্ণ যোগ এহি সমান কৃষ্ণ এই, এখানেও কিন্তু সন্দেহ হবে না। কারণটা কি? যে ওহে কৃষ্ণ, কৃষ্ণকে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ এই সম্বোধন করলে কিংবা গান করলে কিংবা কান্না করলে যে শব্দ আমরা উচ্চারণ করি বা যে শব্দ আমরা ব্যবহার করি, ওই শব্দকে বলা হবে প্লুতস্বর, এবং প্লুতস্বরের সাথে পরবর্তী স্বরের সন্ধি হয় না। তাহলে আমরা এই চারটি ক্ষেত্রে দেখলাম যে স্বরসন্ধি হয় না। তোমরা যদি বইটা একটু ভালো করে দেখো, তাহলে আশা করছি তোমরা এই বিষয়টা আরও ভালোভাবে জানতে পারবে। তো আজকে আমাদের সন্ধির যতগুলো নিয়মকানুন ছিল আমরা সংক্ষিপ্তকারে শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আর পরবর্তীতে আমরা সংস্কৃত সাহিত্য যে গদ্যাংশ পদ্যাংশ রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা 4টি ক্লাস ব্যাকরণের উপর নিয়েছি, আবার এরকম 2টি ক্লাস আমরা সাহিত্যের উপরে নেব, তারপর আমরা ব্যাকরণে চলে আসবো। এইভাবেই তোমাদের ক্লাসগুলো চলবে। তো এতক্ষণ তোমরা এই যে অনলাইন ক্লাসে তোমরা উপস্থিত ছিলে, এজন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা নিয়মিত এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।